অনেক সুন্দর একটা গল্প। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ল্যাভেন্ডার লেহেঙ্গার ভারী সাজে রঙা হয়ে আজ শীর্ষ ঠিক মুখোমুখি বসে আছে মেঘ। মাথাটা ওর থমকে আছে নিচের পানে, থরথর করে কাঁপতে থাকা দৃষ্টিতে স্থির হয়ে আছে লেহেঙ্গার নিচে উকি দেওয়া কাজ করা ঘেরটার দিকে। চারপাশের এত শোরগোল, আতর আর গোলাপ জলের সুবাস ছাপিয়ে এক তীব্র পুরুষালী উগ্র পারফিউমের সুবাস ও সরু নাকে এসে সুরসুরি দিচ্ছে বারবার। ও হাত না তুলে, মুখ না তুলেও খুব ভালো করে টের পাচ্ছে ওর ঠিক সামনেই প্রখর আর তপ্ত দৃষ্টিতে বসে আছে এই বাড়ির জাদরেল মেজর, এর অর্ধাঙ্গ শিষ্য কারদার। বলো মা কবুল। বয়োজ্যেষ্ঠ কাজী সাহেবের এমন জোরালো আদেশসূচক হাঁকে মেঘের হারিয়ে যাওয়া চেতনা এক লম্হায় ফিরে আসে। বুকের একদম মাঝখানে যেন এক প্রলয়কারী কালবৈশাখী ঝড়ের তোলপাড় শুরু হয়ে গেছে। যে ঝড়ে সাধারণত সব কিছুই ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি এক তীব্র ভাঙন ঘটেছে মেঘের নিজের অন্দরে। সে চুপ করে রইল, কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টায় নিজের গোলাপ পাপড়ির মতো ঠোঁট দুটোকে দাঁত দিয়ে কামড়ে পিষে রাখল। মেঘ মা আমার, কবুল বল। মাথার উপর পরম ভালোবাসায় জড়িয়ে থাকা বাবার স্নেহপূর্ণ হাতের পরশ পেতেই মেঘ নিজের থরথর করে কাঁপতে থাকা টলমলে চাউনিটা তুলে জুবাইর কারদার আর সাত্তার মাস্টারের দিকে তাকালো। ওর সেই গাঢ় বাদামি মায়াবী নয়নজোড়া তখনও কান্নার জলে একেবারে টইটম্বুর হয়ে আছে, যেন চোখের পলক ফেললেই শ্রবণের অঝোর বারিধারা নেমে আসবে। সে ভেতরে চেপে রাখা কান্নাটাকে কোনো মতে গিলে ফেলে। আস্তে আস্তে ডুকরে কেঁদে ওঠে, দুই দিকে মাথা নাড়ল। আমি আমি এই বিয়ে করব না বাবা। তোমায় ছেড়ে, আমার এই পরিবারকে ছেড়ে আমি কিভাবে অন্য কোথাও যাব বলো? মাকে ছেড়ে আমি একলা থাকবো কেমনে? মেঘের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটা ভাঙা কথা আর আকুল আর্তনাদ যেন সোজা গিয়ে আলেয়া বানু আর আবু সাত্তার মাস্টারের বুকের ভেতর এক জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি করলো। ওনাদের বুকটা দগ্ধ হয়ে উঠল, দু চোখ বেয়ে অবাধ্য অশ্রুধারায় নেমে এলো। কান্নারা সব বাঁধ ভেঙে চোখের কোণে এসে লুটোপুটি খেতে লাগলো। বহু বছর আগে নিজেদের এক মেয়ের ঝিলিক না ফেরার দেশে চিরতরে হারিয়ে ফেলে আর অন্য আরেক মেয়েকে এমন হুট করে পরের ঘরে শ্বশুরবাড়ির হাতে তুলে দেবে সন্তান হারানো এই বৃদ্ধ বাবা মায়ের মন কোনোভাবেই যে এই নির্মম নীতি মেনে নিতে পারছে না। আলেয়া বানু আঁচলে মুখ গুজে নীরবে কেঁদে উঠলেন, আর আবু সাত্তার মাস্টার নিজের চশমাটা খুলে হাত দিয়ে চোখ দুটো চেপে ধরলেন। মারে, পৃথিবীর সকল মেয়েকেই একদিন না একদিন এই বাপের পরবাসী ছায়া ছেড়ে নিজের স্বামীর আসল ভিটে আঁকড়ে ধরতে হয়। মেয়েরা তো আসলে পানির মতো রে মা, তাদের যেখানেই ঢালবি তারা সেই পাত্রেরই আকর ধারণ করে ফেলবে। মায়ের বুকে জড়িয়ে লেপ্টে থেকে পরম মমতায় এই সান্ত্বনাবাণী শুনেও মেঘের বুক ভেতরে জ্বলতে থাকা ছাইচাপা দহন একটুও কমে না। সে আলেয়া বানুকে নিজের দুই বাহু দিয়ে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, পরম আকুতিতে গুনগুনিয়ে বলে, আমি কোথাও যাব না গো মা। আমায় তোমাদের কাছে রেখে দাও না প্লিজ। এই অচেনা দুনিয়ার আর কেউ কোনোদিন তোমাদের মতো ভালোবাসা দিয়ে আমায় আগলে রাখবে না। ও বাবা। বুকের ভেতরের সমস্ত হাহাকার উগরে দিয়ে মেঘ জলভরা আকুল চোখে নিজের বাবার বানে তাকায়। আবু সাত্তার মাস্টার আর সহ্য করতে পারেন না। তিনি এক প্রকার চোখ মুছে দ্রুত পা চালিয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান। এই তো মাত্র কয়েক ঘন্টা আগেই ঢাকা শহরে এসে পৌঁছালেন উনি। এসে পা রাখতে শুনলেন নিজের ছোট মেয়ের শুভ বিবাহ নাকি আজ সন্ধ্যায়। এই অনাকাঙ্ক্ষিত চমকে সেই থেকে এই মানুষটার ভেতরটা এক অনবরত কান্নায় ভারাক্রান্ত হয়ে আছে। ঠিক তখনই শীর্ষ মেঘের একদম কাছাকাছি সরে আসে। নিজের চওড়া উত্তপ্ত হাতখানা মেঘের সবিন্যস্ত বিয়ের ওড়নার ওপর দিয়ে ওর মাথায় হাত পরম স্নেহে আর আশ্বস্ত করে বলে, তুমি তোমার বাবা মার কাছে ঠিক যতদিন মন চায় থাকবে প্রিয়া। তার জন্য তোমাকে এই বাড়ি আটকে রাখবে না। আই এম অলওয়েজ উইথ ইউ। শিষ্যর এই সংক্ষিপ্ত অথচ আশ্বাস ভরা কথায় সে ঠিক কি এক ঐশ্বরিক জাদু ছিল তা কারো জানা নেই। শুধু এক মুহূর্তের জন্য মনে হলো মেঘের বুকের ভেতরে এতক্ষণ ধরে চলা প্রলয়কারী কালবৈশাখী ঝড়টা যেন এক লহমায় অলৌকিকভাবে শান্ত হয়ে গেছে। সেই ঝড়ের জায়গায় এখন স্থান করে নিয়েছে এক বিশাল আকাশ পরিমাণ স্নিগ্ধতা আর গভীর মুগ্ধতা। মেঘের কান্নার বেগ শান্ত হয়েছে, চোখ জোড়া স্থির হয়ে শিষ্যর এই তপ্ত পুরুষালী আননে। শিষ্য এবার চোখ ইশারা করে কাজী সাহেবকে দ্রুত বিয়ের
শুভ কাজ সম্পূর্ণ করার তাগাদা দেয়। কাজী সাহেব গলা খাকারি দিয়ে আবারও সানন্দ কণ্ঠে আহ্বান জানান, বলো মা কবুল। মেঘ নিজের কম্পিত ওষ্ঠাধরজোড়া আলতো করে খুলে শিষ্যর প্রখরক্ষিতে নিজের দৃষ্টি ডুবিয়ে ধীরে অথচ স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ কবুল। মায়ের পরম মমতাপূর্ণ বুকে ফের মাথা এলিয়ে দেয় মেঘ। পরম তৃপ্তিতে চোখ দুটো বুজে ফেলে ও। কাজী সাহেব এবার বর শিষ্যর দিকে ফিরে কবুল বলার তাগাদা দিতেই জাদ্রের মেজর সাহেব কাল বিলম্ব না করে বেশ স্পষ্ট ও গভীর কণ্ঠে ঝটপট বলে উঠল, আলহামদুলিল্লাহ আখিরাত অবধি কবুল। জুবায়ের কারদার নিজের ছেলের বিয়ের এমন উন্মাদের মতো তাগাদা আর কথা দেখে উপস্থিত সকলের আড়ালে ঠোঁট উল্টে নিজের মনের মুখ ভেঙচি বিড়বিড় করে বললেন, আজ তো একটা হারামজাদা বের হয়েছে আমার নিজের অংশ থেকে। বেটা বাপকে এক খাঁটি সারিয়ে গেল দেখছি। হায়রে ভালোবাসা। মেঘ নিজের আনদ চোখে পুরো বসার ঘরটা আর চোখে অবলোকন করে। জোবাইদা খাতুন, পিঙ্কি বেগম, নীরবের স্ত্রী তিথি, কিঞ্জা, মিথিলা, সবাই রাহাত, আদর সবাইকে হাসি মুখে চারপাশে দেখলেও শিউলি বেগমকে কোথাও দেখতে পেল না। উনি যে দুপুরে রাগ করে নিজের ঘরে খিল দিয়েছেন, এখনও যে তা খোলেনি। মেঘের কোমল মনটা এতে বেজায় খারাপ হয়ে গেল। শাশুড়ির এই নীরব অভিমানটুকুই ওর বুকে খটকা হয়ে বিঁধল। অবশেষে আইনি কাবিননামায় একে একে স্বাক্ষরিত হয়ে গেল বরকনের নাম। মেঘের নামের পাশে এক দারুণ ছন্দ আর অভিজাত্য চিরতরে স্থাপিত হয়ে গেল নতুন এক পদবী কারদার। আজ থেকে ওর নাম কেবল মেঘালয়া আরণ্যের সীমানায় বন্দী নেই, তা বদলে গিয়ে এখন হয়েছে মিসেস শিষ্য কারদার। বাংলাদেশ সেনাবাহিনীর গর্ভরত্ন, তুখর বুদ্ধিমত্তা আর অদম্য সাহসের ধারক মেজর শিষ্য কারদার অঙ্কনের বৈধ পত্নী, অর্ধাঙ্গিনী ও জীবনা সঙ্গিনী। কি এক অদ্ভুত মধুর অনুভূতিতে হৃদয় মন ভরে উঠল মেঘের। এক নিরামনে নিজের পরম অর্ধাঙ্গের নাম এখন দোল খাচ্ছে। শিষ্য নামে সেই তপ্ত পুরুষটি আজ চিরতরে জায়গা করে নিয়েছে মেঘের মনন পুষ্পকাননে, একেবারে একছত্র অধিপত্য পুষ্পরাস হয়ে। মেঘালয়ের একছত্র পুষ্পরাস অঙ্কন, সতেজ তাজা মনোরম সব বর্ণিল পুষ্পের সুবাসে আজ সেজে উঠেছে শিষ্য সেই চেনা শয়নকক্ষ, যে ঘরে এতদিন শিশু ছাড়া আর কারো প্রবেশের বিন্দুমাত্র অধিকার বা অনুমতি ছিল না। সেই ঘরে আজ থেকে চিরকালের জন্য পূর্ণ অধিকারের প্রবেশ ঘটেছে ওনার প্রাণের প্রেয়সীর। খাটের ওপর ল্যাভেন্ডার রঙা লেহেঙ্গার ভারী সাজে বসে থাকা মেঘ দরজার কাছ থেকে হঠাৎ বেশ কজন উঠতি বয়সীদের চুপি ঝগড়ার ফিসফিস শব্দ শুনতে পেল। ও মৃদু কৌতূহল নিয়ে মাথার সুবিন্যস্ত ঘোমটাটা সামান্য একটু উঁচু করে সেদিকে চাইল। দরজায় দাঁড়িয়ে থাকা মেজর শিষ্য কারদারকে সম্পূর্ণ অবরুদ্ধ করে ওর পথ আগলে একদম সারি বেঁধে দাঁড়িয়ে আছে তিথি, কিঞ্জা, মিথিলা, মীরা, তৃষা, রাহাত আর আদর। কি চাই তোদের, হ্যাঁ? শিষ্য নিজের ডান হাতের ঘড়িটা খুলতে খুলতে ভ্রু কুঞ্চিত করে ওদের দিকে এক অসীম গম্ভীর ও তপ্ত দৃষ্টি নিক্ষেপ করল। ওদের সেনাপতি রাহাত জাদ্রেল মেজলের এমন চাহনি দেখে হাঁসের মতো গলাটা উঁচু করে ভয়ে একটা শক্ত ঢোক গিলে নিল। তারপর নিজের গলাটা একটু পরিষ্কার করে এক প্রকার প্যাক প্যাক করে বলে উঠল, আমাদের দাবি একটাই ভাইয়া, শুভ বছরের মোহরনা চাই। কত? শিষ্য এক হাত পকেটে গুঁজে সংক্ষেপে শুধালো, মাত্র 30,000 টাকা। রাহাত বুক ফুলিয়ে অঙ্কটা হাঁকালো। ওদের সবার উৎসাহিত গলায় এমন আকাশচুম্বী টাকার অঙ্ক শুনে মেজরের চোখ সোজা কপালে উঠে গেল। ও চরম অবাক হওয়ার ভান করে বলল, 30,000 টাকা কি গাছের মোয়া যে চাইলেই পাবি? যা ফুটতো এখান থেকে, নিজের চরকায় তেল দে গিয়া। কি যে বলেন ভাসুর সাহেব, আমরা যে এত কষ্ট করে আপনাদের ঘরটা ফুলের গন্ধে মও করিয়ে সাজালাম, তার কি কোনো মজুরি বা পারিশ্রমিক দেবেন না? তিথি একটু মিনমিন করে আবদারের সুরে বলল। শীর্ষ তিথির দিকে না তাকিয়েই পকেট থেকে ফোন বের করতে করতে বলল, তুমি নতুন বউ মানুষ তিথি, তোমার চাওয়াটা আমার অপূর্ণ রাখতে পারছি না। তবে তোমার টাকাটা আমি তোমার বর নীরবের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব, বুঝে নিও। আর আমাদের দাবির কি হবে? কিঞ্জা আর রাহাত একযোগে গর্জে উঠল। শিষ্য ওদের অনুর্মুখের দিকে কিছুপল স্থির চোখে চাইল, তারপর মনে মনে কি যেন শয়তানি বুদ্ধি এঁটে ঠান্ডা গলায় বলল, ড্রয়িং রুমের ওই কোনায় সোফায় গিয়ে দেখ, আমার পার্সোনাল ওয়ালেটটা পড়ে আছে। ওখানে 4টে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব আছে। যার যত ইচ্ছা পার্সেন্টেজ বা অ্যামাউন্ট তুলে নিস, আমার কোনো আপত্তি নেই। টাকা আর ডেবিট ক্রেডিট কার্ডের নাম শুনতেই
কিঞ্জার রাহাত আদরদের চোখ এক লহমায় চকচক করে উঠল। মেজরের পিন নাম্বার জানার বা এর পেছনের চালাকিটুকু আগে পিছে না ভেবেই ওরা সবাই স্টেপ একের পর এক হুড়মুড় করে দৌড় দিল নিচের ড্রয়িং রুমের পানে। যাওয়ার পথে রাহাত আনন্দের চোটে চেহারাতে চেহারাতে গেল। আজকে কিপটা শিষ্যর পকেট থেকে একবারে খালি খালি হইব রে। আয় ভাই আয়, পয়সা হিহি পয়সা। ওদের ওই অবুঝ উল্লাসের সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েই শীর্ষ ঝটপট নিজের রুমে ঢুকে সশব্দে ভেজিয়ে দেয় দরজা। তারপর পকেটে 2 হাত দিয়ে হালকা বিড়বিড় করে ওঠে, কি রাজকপাল আমার, দিন শেষে নিজের ঘরে ঢুকতেও আবার চড়া ট্যাক্স গুনতে হয়। কথাটা বলে শীর্ষ ধীর পায়ে এগিয়ে এসে দৃষ্টির আগে মেঘের দিকে, নিজে সেই মায়াবী বধূয়াকে একজোড়া দৃষ্ট চোখে অবলোকন করতে থাকে। শীর্ষ নিজেরই পছন্দ করে কিনে দেওয়া সেই ল্যাভেন্ডার রঙের ভারী লেহেঙ্গায় আবৃত হয়ে আছে রমণীর তনুদেহে। সাথে ল্যাভেন্ডার রঙের ছোট আর মাঝারি সাইজের খাঁটি পান্নায় করা অলংকার যেন এই শ্যামবর্ণা নারীর রূপ আর শোভা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ওর সামনে বসে থাকা এই শ্যামাগাত্রের অষ্টাদশী আজ কেবল ওর মন চুরি করেনি, চুরি বললে ভুল হবে, একেবারে ডাকাতি করে নিয়েছে। ডাকাতিনীর মতো নিখুঁতভাবে হনন করে নিয়েছে ওর জীবন, যৌবন আর সমস্ত মনন। এই নাও তোমার দেনমোহরানা। শীর্ষ নিজের ঘরে থাকা কাবার থেকে কাপড়ে মোড়ানো বেশ ভারী একখানা বস্তু বের করে মেঘের কাঁপতে থাকা হাতের ওপর তুলে দেয়। হাতে নিয়ে পরম বিস্ময়ে কয়েক পল ওটার দিকে তাকিয়ে থাকে মেঘ। শীর্ষ চোখে হালকা ইশারা করে বাঁধনটা খোলার জন্য। মেঘ আলতো হাতে লাল ভেলভেটের কাপড়টা সরাতেই চোখের সামনে দৃশ্যমান হয় পরম পবিত্র গ্রন্থ আল কুরআন, মহান আল্লাহর দেয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম বাণী কোরআন শরীফ। প্রশ্নবদ্ধ আর বিস্ময়ভরা মেঘের ওই বাদামি চাহনি। শীর্ষ বিছানায় পাশে একদম সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। বড্ড মনোমুগ্ধকর আর পৌরুষদীপ্ত সে হাসি। তোমায় আমি পৃথিবীর সবচেয়ে দামি মোহরানা দিয়েছি মেঘালয়া, পবিত্র আল কোরআন। এর অর্থ কিন্তু কেবল কোটি টাকার মূল্যের বাধাই করা মলাটাই নয়, বরং এই কোরআনের প্রতিটি বাণী আর শিক্ষা পূরণ করাও সেই কাবিনের পরম অংশ। আর দেখো, এই কোরআনের পাশে রাখা আছে দেনমোহরের লিখিত বাকি দেনা মেটানোর রসিদ ও নথিপত্র। স্ত্রীর মোহরানা সম্পূর্ণ অপরিশোধিত রেখেই এই মেজরের পক্ষে আর আখিরাতের সঙ্গিনীকে বড্ড নিষিদ্ধ প্রিয়া। মেঘ একদৃষ্টে অপলক চেয়ে থাকে শিষ্যর ওই তীব্র গম্ভীর গেয়ে রঙা চোখ দুটোর পানে। নিজের ওই নিষ্পাপ চোখ দুটো দিয়ে কি যেন অহরহ খুঁজে চলেছে সে সেখানে, সম্মানই বোধ হয়। আর গভীর সেই সাগরে ও তা পেয়েও গেল সুদের মূলে। শিষ্য রক্ষিতরায় আঁচর প্রতি উপচে পড়েছে অসীম সম্মান, গভীর শ্রদ্ধা আর এক পাহাড় পরিমাণ বিশ্বাস। আর একজন নারীর জন্য যে এর চেয়ে বড় কোনো পাওয়া হতে পারে না, মেঘ আজ তাতেই ধন্য, তাতেই পুরোপুরি পূর্ণ। মেঘ পরম শ্রদ্ধায় আল কোরআন শরীফটি তার নির্ধারিত পবিত্র স্থানে তুলে রেখে লেহেঙ্গার ভারী ঘেরটা সামলে ছোট ছোট পায়ে এগিয়ে এসে শীর্ষের একদম মুখোমুখি দাঁড়ায়। ও হাঁটু গেড়ে নিচে শীর্ষের পা ছুঁয়ে সালাম করার উদ্দেশ্যে মাথা নত করতে গেলে শীর্ষের সাথে সাথেই 2 হাত ওর পরম নরম বাহু দুটো ধরে ওকে বাধা দেয়। তোমার স্থান আমার পদতলে নয় মেঘালয়া, আমার বুকের বাম পাশে। নারীকে পুরুষের মাথা কিংবা পায়ের হাড় থেকে সৃষ্টি করা হয়নি, তাকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বুকের বাম পাশের হাড় থেকে, যাতে সে হৃদয় দিয়ে আগলে থাকে। রবের দেওয়া সৃষ্টির এই নিয়মকে অবজ্ঞা করো না। সালাম মৌখিক সম্মানে পবিত্র হয়, ঝুঁকে গিয়ে নয়। কথাটা বলে শীর্ষ মেঘকে টেনে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নেয়। ওর মাথায় থাকা রেশমি সুতোর কারুকাজ করা ওড়নাটির ওপর আলতো করে ওষ্ঠস্পর্শ করে সে। তারপর নিজের সংগঠিত থুতনিতে মেঘের নরম মাথায় ঠেকিয়ে বড্ড গভীর ও আকুল গলায় এক আবদার পেশ করে, তোমার কাছে আজ রাতে একটা পরম জিনিস চাইব প্রিয়া, আমায় দেবে? মেঘ শীর্ষর বুকের ধুকবগানি শুনতে শুনতে এক মুহূর্তও দ্বিধা না করে ধীর কণ্ঠে জবাব দেয়, আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। মেঘের সুনিশ্চিত উত্তরে শীর্ষর মুখশ্রীর এক অমায়িক ও গভীর তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে মেঘকে নিজের বক্ষপিঞ্জর থেকে খানিকটা আলাদা করে ওর নিটোল আননটা পরম মমতায় নিজের 2 হাতের আঁজলায় তুলে নেয়। তারপর ওর গাঢ় বাদামি মায়াবী চোখের গভীরে নিজের প্রখর গেয়ে চোখজোড়া বিদ্ধ করে এক অদ্ভুত অত্যাধিক
আকুলতায় মেঘের পুরো সত্তাকে যেন আচ্ছন্ন করে ফেলতে চাইল। হাসরের সেই কঠিন ও ভয়াল ময়দানে যদি কোনোদিন রবের তরফ থেকে সাফায়াতের কোনো সুযোগ পাও, তবে চিরকালের জন্য এই আমায় মির্জাকেই চেয়েও মেঘালয়া। আমার পাপ পুণ্যের পাল্লা সমান নাকি অসমান তা আমি জানি না, তবে হাসরের ওই কঠিনতম সময়ে হিসাব নিকাশের দিনে আমি তোমাকেই আমার পাশে চাই। আমাদের এই পার্থিব জীবনটা বড্ড ছোট প্রিয়া, কিন্তু আখিরাতের জীবনটা বিশাল, বড্ড কঠিন। সেই অনন্ত কঠিন সময়ে কেবল আমার পাশে থেকো, এটাই আমার একমাত্র মোহরানা। শিষ্যের এমন অপার্থিব কথাগুলো মেঘের কোমল বুকে যেন তীরের মতো গিয়ে বিদ্ধ হলো। কি ভীষণ মিনতি, কি ভীষণ গভীর আকুতি লুকিয়ে আছে এই জাদ্রেল মেজরের তপ্ত কণ্ঠে। ভাসরাতের শুভলগ্নে এমন একটা স্বর্গীয় উপহার পাবে মেঘ তার নিজেও স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি। যার কোনো বাবার পরিচয় নেই, যার মা লোকলজ্জার আত্মহত্যা করেছিল, সমাজের চোখে এমন এক অপয়া কলঙ্কিত মেয়ের ভাগ্যে মহান আল্লাহ এমন এক পবিত্র ও বিশাল হৃদয়ের পুরুষকে লিখে রেখেছেন। এর চেয়ে পরম সৌভাগ্য আর কী বা হতে পারে ওর জীবনে। মেঘ জলে ভরপুর বাদামি চোখ দুটো তুলে পরম ভালোবাসায় শিষ্য রক্ষীপটে চাইল। তারপর প্রতিজ্ঞাবদ্ধ গলায় উচ্চারণ করলো, ইহকাল কিংবা পরকাল কোনো অবস্থাতে আমি আপনার এই দুটো হাত আর ছাড়ব না মেজর সাহেব। যেখানেই যাব এই আপনাকেই পরম সঙ্গী করেই যাব। তবে আপনার কাছে আমারও একটা শেষ চাওয়া রইল। রবের ডাক এসে পৌঁছানোর পূর্বে দয়া করে আপনি নিজ হাতে আমায় মেরে ফেলবেন, কারণ এই দুনিয়ায় বা ওই পরকালে আপনারহীন বেঁচে থাকার কোনো মনোবাসনা এই মেঘালয়ের আর নেই। শিষ্য আর একটিও শব্দ উচ্চারণ করল না। পরম নিবিড়তায় মেঘকে আবারও নিজের বুকের গভীরে আগলে নিল। কতটুকু ভালোবাসলে একটা মানুষ আরেকটা মানুষের পরকালের সঙ্গী হওয়ার এমন ব্যাকুল আকুতি জানাতে পারে। কিছু সময় এই নিঝুম নিস্তব্ধতায় নীরব থেকে শিষ্য আলতো হাতে মেঘকে নিজের বক্ষপট হতে আলাদা করে দিল। তারপর ঠোঁটের কোণে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটিয়ে বলল, এবারে এই ভারী পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে এসো প্রিয়া, আমরা একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করব। মেঘ মাথা নেড়ে আলতো পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ও ভেতরে ঢুকতেই শিষ্য নিজের পরনের ভারী পোশাকটা ছেড়ে আরামদায়ক টি-শার্ট আর ট্রাউজার পরে নেয়। মেঘ ওয়াশরুমের কপাট খুলে বের হতেই শিষ্য ওর দিকে সরাসরি না তাকিয়েই ধীর পায়ে ঢুকে অজু করে আসে। এরপর বরকনে দুজন পাশাপাশি দায়নামাজ বিছিয়ে গভীর ধ্যানে নফল নামাজ আদায় করে। সালাত শেষে হাত তুলে রবের দরবারে তাদের এই নতুন পথ চলার জন্য অশেষ কল্যাণ, শান্তি আর হেদায়েত কামনা করে। মোনাজাত শেষে জায়নামাজ গুটিয়ে রাখার সময় মেঘের মনে চেপে থাকা প্রশ্নটা আর আটকে রাখা গেল না। সে কিছুটা দ্বিধার মৃদু সংকোচ নিয়ে শুধালো, আমার ওই কুৎসিত জন্ম পরিচয়ের সবটা জানার পরও আপনি আমায় এভাবে আপন করে বিয়ে করে নিলেন মেজর সাহেব? মেঘের সেই করুণ প্রশ্নটা শিষ্যর কান অবধি পৌঁছালো। ও ধীর হাতে জায়নামাজ দুটো গুছিয়ে একপাশে রেখে মেঘের একদম কাছাকাছি চলে আসে। বিছানার কিনারায় বসা মেঘকে পরম মায়ায় পেছন থেকে নিজের চওড়া বুকে জড়িয়ে ধরে মেঘের সুবাসিত চুলে নিজের মুখ গুজে হিমশীতল ও গভীর কণ্ঠে বলে, তোমার জন্ম কিংবা অতীত পরিচয় নিয়ে এই শিষ্যকারদের বিন্দুমাত্র যায় আসে না মেঘালয়া। তুমি যেমনই হও না কেন ঠিক তেমনই আমার। আকাশের ওই অপরূপ চাঁদের গায়েও তো কলঙ্ক জমা থাকে, তা বলে কি চাঁদের আলো কমে যায়? আমার রূপলি চাঁদের গায়েও যদি সামান্য কলঙ্ক থাকে, তাতে আমার বা আমার ভালোবাসার কী বা যায় আসে? এতে আমার কোনো সমস্যা নেই প্রিয়া, কারণ তোমায় আমার পাশে পেয়ে আমি আজ সত্যি বড্ড বেশি সুখী। শিশুর মুখ থেকে উছলে পড়া এই অগাধ বিশ্বাসের বাণী শোনা মাত্রই মেঘের 2 গাল বেয়ে টপ টপ করে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এক অদ্ভুত সুখের হাহাকারে ওর পুরো অন্তরে তোলপাড়ার আন্দোলন শুরু হয়ে গেল। যুগে যুগে কি মানুষ আদৌ এতটা নিঃস্বার্থ আর পবিত্র হতে পারে? এই যুগে সামান্য কারণে যেখানে ডিভোর্স আর সম্পর্কের বিচ্ছেদ অহরহ ঘটছে, অগণিত নিষ্পাপ সন্তানেরা যেখানে অবহেলায় রাস্তায় পড়ে থাকছে, সেখানে এমন এক কঠিন জাদ্রের আর্মির পুরুষ ওর জন্মকলঙ্ক আর পরিচয়কে এভাবে এক নিমেষেই ধুয়ে মুছে দিল। তবে কি ওর কপালটা সত্যি বড্ড রাজকপাল? ওর ভাগ্যলিপিতে কি এতখানি সুখ আর ভালোবাসা সহ্য হওয়া লেখা ছিল? হাজারো ভাবনার কুণ্ডলী পাক খেতে লাগলো ওর ছোট্ট মাথায়।
শিষ্যর বুকে পিঠে ঠেকিয়ে থাকা মেঘের ওষ্ঠদ্বয় তখন আবেগ আর কান্নায় তীর তীর করে কাঁপছিল। আর সেই কাঁপতে থাকা গোলাপ পাপড়ির মতো ঠোঁট দুটো শিষ্যকে বড্ড বেশি আকর্ষণ করতে লাগলো। মেজরের নিজের তপ্ত গলাটা কেমন যেন এক অজানা কামনায় ও ভালোবাসায় শুকিয়ে আসতে শুরু করেছে। শিষ্য নিজের প্রখর গৃহে দৃষ্টি জোড়া মেঘের কাঁপতে থাকা ওষ্ঠাধরের ওপর স্থির রাখল। ওর ঘন নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তীব্র এক আবদার প্রকাশ করে বড্ড গভীর ও মাতাল কণ্ঠে ফিসফিস করে বলল, তোমার ওই মিষ্টি ওষ্ঠটিও তো সামান্য একটু সুই প্রিয়া। শিষ্যের এমন সরাসরি ও আদিম আবদারের গভীরতা বুঝতে মেঘের এক সেকেন্ডও সময় লাগলো না। লজ্জায় আর পুলকে ও নিজের চোখ দুটো এক ঝটকায় শক্ত করে বন্ধ করে ফেলল। মেঘের দেহের থরথর কাঁপন আর মৌন আত্মসমর্পণ শিষ্যকে সবুজ সংকেত দিয়ে দিল। শিষ্য আর এক মুহূর্তও কাল বিলম্ব না করে সোজা ঝাঁপিয়ে পড়ল মেঘের ওই নিঠেল ওষ্ঠাধরে। পরম তৃষ্ণায় ধীরে ধীরে শুষে নিতে লাগলো ওর সকল সুধার মিষ্টতা। সেই অপরূপ ভালোবাসার মিষ্টি স্পর্শ আর তপ্ততা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল উভয়ের শিহরিত তনুদেহের প্রতিটি রন্ধে রন্ধে। মেজ শিষ্য কারদার তার অর্ধাঙ্গিনীকে নিজের গভীর বাঁধনে আরও একটু শক্ত করে চেপে ধরে মাতাল কণ্ঠে বিড়বিড় করে উঠল, ইউ আর মাই অনলি হ্যাপিনেস ওয়াইফ। মিষ্টি ও গভীর মুহূর্তটি অবশেষে শেষাত্মক রূপ নিল। মেঘের নিঠের ললাটে নিজের তপ্ত ললাট ঠেকিয়ে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে দুজন নিজেদের ধাতস্থ করার চেষ্টা করল। মেঘ ধীরে ধীরে নিজেকে শিষ্যর বাঁধন থেকে কিছুটা গুটিয়ে নিতে নিতে চোখ তুলে তাকায়। ওষ্ঠের কোণে এক চিলতে শয়তানি আর চপলতার হাসি ফুটিয়ে ধীর কণ্ঠে শুধায়, মেজর সাহেব আমার সাথে এক স্থানে যাবেন? শিষ্যর ওই অমন অচেনা চাহনি আর সুর দেখে হালকা ভ্রু কুঞ্চিত করে জবাব দেয়, কোথায়? আপনাদের ওই কারদার বাড়ির ঠিক পাশের বাসায় সগির আলী শেখের ওই মস্ত বড় আম আর জামরুলের বাগানে। শিষ্য নিজের কপাল আরও গুটিয়ে বেশ অবাক হয়ে শুধায়, রাত দুপুরে সগির আলীর বাগানে? হঠাৎ ওখানে কেন? মেঘ নিজের সবিন্যস্ত শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে নিয়ে মুখে এক স্বর্গীয় বিদ্রুপের ভঙ্গি ফুটিয়ে রসিয়ে রসিয়ে বঙ্গভাষায় ঢঙে বলে, কেন আবার চুরি করতে প্রাণসুধা? এই মধুচন্দ্রিমার পবিত্রক্ষণে স্বীয় বর সহিত উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া আমরা দুই চুরি করিব ওই বেটা সগির আলীর সুবিশাল ফলায়নের খণ্ডিত খণ্ডিত তরিতলের সুমিষ্ট ফল বিভাজিতে। বৌরি বেষ্টির হেতুতে বাগানের চারপাশের সমস্ত গাছগাছালি পিচ্ছিল হয়ে অবস্থান করেছে। এমন স্যাঁতস্যাঁতে ভেজা রাতে সামান্য একটু বেকায়দায় পদক্ষেপ গ্রহণ করলেই ধপাস করে পড়ে গিয়ে হাত পা ভেঙে চিরতরে ঘরকুনো হওয়ার সম্ভাবনা অন্তত 50%। যে মনুষ্যজাতি ভর দিবালোকে সবার সামনে গাছে উঠতে গিয়ে লজ্জায় সংকোচে সংকুচিত হয়, আজ মধ্যরাতে কিনা এই বরের সাজ পোশাক ছেড়ে চোরা পেয়াদার মতো গাছে চড়তে হবে? মনের গহীনে অজাতিতীয় ভরকে হৃদয়ে স্থান দিয়ে জীবনের প্রথম মধুচন্দ্রিমায় নতুন বিবাহিত কনেকে সঙ্গে নিয়ে জাদ্রেল মেজরে এসে পৌঁছল সগির আলীর সেই কুখ্যাত আমবাগানে। বুড়ো সগির আলীর আম গাছগুলোর আকৃতি বেশ মোটাসোটা এবং প্রাচীন। এক বিশালাকার আম বৃক্ষের গায়ে আলতো করে নিজের হাতখানা হাতড়াতে হাতড়াতে পরম সংকট শিষ্য ওর পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট বউটাকে শুধালো, এমত অবস্থায় এই পিচ্ছিল গাছে ওঠা বড্ড ঝুঁকিপূর্ণ প্রিয়া। অসাবধানতাবশত পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আজ অত্যন্ত বেশি। আপনার দেশের নামজাদা একজন জাদ্রেল মেজর দিনের পর দিন বনে বাজারে পাহাড়ের জঙ্গলে কাদাবানিতে রাতের পর রাত পরে যুক্তিবিদ্যার মহড়া দিতেন। তখন কোনো সমস্যা না হলেও সামান্য একটা আম গাছে উঠলেই এখন আপনারা তো অজুহাত। আর কেন হচ্ছে শুনি? হাত দুটো কোমরে বেশ রাগী স্বরে ও ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো উগরে দিল মেঘ। কিন্তু শিষ্য ওনার সেই রাগী চাহনি আর তোপ শুনেও নিজের গম্ভীর মনোভাব এক বিন্দু পরিবর্তন করল না, বরঞ্চ পূর্বের ন্যায় নিজের সেই সুগম্ভীর ও দারাজ গলায় শোধালো, দুর্ঘটনার আহতের আশঙ্কা শতভাগ রয়েছে মেঘালয়া। মেজরি আলাদা জিনিস আর বউ নিয়ে মাঝরাতে পিচ্ছিল গাছে চড়া আলাদা। বিজ্ঞ মানুষের মতে পারিপার্শ্বিক ঝুঁকিটা তোমাকে বুঝতে হবে। মেঘ শিষ্যর সুশীল যুক্তি ও সতর্কবাণীতে বিন্দুমাত্র কর্ণপাত না করে নিজের চুড়িদার কামিজের আঁচলটা কোমর অবধি তুলে নিয়ে গাছে ওঠার জন্য এক পা কায়দা করে জোর দিল। তারপর তড়িঘড়ি করে
বুড়ো আম গাছের উঁচু আর পিচ্ছিল গুড়িটায় ধরে ডাল বেয়ে হনহন করে উপরে উঠে গেল। নিচে দাঁড়িয়ে রাখা পকেট টর্চের সরু হলুদ আলোক রশ্মি মেঘের ওপর ফেলে স্তব্ধ হয়ে রইল শিষ্য। ও আলো আঁধারির মাঝে দেখতে লাগলো ওর সবেমাত্র কয়েক ঘন্টা আগে শুভ কাবিন হওয়া সাদা চুড়িদার পরা সদ্য বিবাহিতা কনে কীভাবে কাঠবিড়ালের মতো তরতর করে আম গাছে উঠে যাচ্ছে। গাছের ডালে পা জমিয়ে বসে আছে মেঘ, মুখ কুঁচকে নিচু গলায় তাগাদা দিল। অমন হাবলার মতো গোল গোল চোখে তাকায়া না থাইকা তাড়াতাড়ি ঝুলানো ব্যাগটা মেলায়া ধরেন তো। সুস্বাদু আমগুলো লবণ লাগবো তো। শিশু চারপাশের খা খা করা আধারে একবার সতর্ক দৃষ্টি ফেলে। বাধ্য ছেলের মতো পকেট থেকে বড়সড় একটা ব্যাগ বের করে মস্ত বড় ফাঁক করে মেলে ধরলো। মেঘ গাছের ডালে বসে নাগালে পাওয়া ডাসা ডাসা কাঁচা আমগুলো টপাটপ ছিঁড়ে নিচে ব্যাগটার গম্ভীর গহ্বরে ফেলতে লাগলো। তবে গোল বাঁধালো মেঘের দুই হাতের একরাশ কাচের রঙের ছুরি। নিস্তব্ধ রাতে সেই নীরব আমবাগানে আম ছিঁড়তে গিয়ে মেঘের হাতের চুড়িগুলোর অনবরত টুংটাং শব্দ চারিদিকে এক অপূর্ব সুর ছড়িয়ে দিতে লাগলো। ঝুঁকির মাঝেও শিষ্যর দুই শ্রুতিনালী আর পুরুষালী মন সেই মিষ্টি ধ্বনিতে এক অদ্ভুত পুলক বোধ করলো। সে আলতো করে গলা পরিষ্কার করে গাছের দিকে মুখ উঁচিয়ে ফিসফিস করে শুধালো, বলেছিলাম কি আমার চোর বউ হাতের চুড়িগুলো খুলে রাখলে হয় না? খুব শব্দ হচ্ছে কিন্তু। এমন পরম শান্তির কাজে বড্ড বিঘ্ন ঘটাচ্ছেন এই মেলোডি। শিশুর কাব্যিকতা শেষ হওয়ার আগেই বাগানের অপর প্রান্ত থেকে এক কটমটে ও বিকট বিদ্ধ কণ্ঠ গর্জে উঠল, আবে কোন হালাই রে এই রাত্রের বেলায় হামার রূপালী বাগানের ভিত্তে ঢুইকা কুকাম করে? ধরবার পালে হালার পো মোটা কঞ্চি বাঁশ আইস্তরে ওনে বর্মু। হঠাৎই সেই জমদুদের মতো হাঁক শুনে গাছের ওপর বসে থাকা মেঘের পিলে চমকে উঠল। ও উপর থেকে হাতকে নিচে দাঁড়িয়ে থাকা স্বনামধন্য জাদরাল মেজরকে তাগাদা দিয়ে ফিসফিসিয়ে চেঁচিয়ে উঠল, আরে এমবাই হাঁ করে খাড়ায় আসের গেলা মেজর সাহেব, জলদি এই গাছে পালান, বুড়ো সগির আলী আইসা পড়ছে, ধরবার পালে কিন্তু পিঠের চামড়া সিল্লা ফেলাইব। কিন্তু মেঘের এত চরম সতর্কতা শিশুর এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেল। ও নিজের চেনা আর্মির সাহসিকতা আর পার্সোনালিটি বজায় রেখে কদম না বাড়িয়ে একদম নিচ থেকেই বেশ অভিজাত্যের সাথে হাঁক ছেড়ে বলল, তোমায় এমত অবস্থায় এই পিচ্ছিল গাছের ডালে একলা ফেলে আমি একা পালাই কিভাবে মেঘালয়া? যাইতেছি তোমারে পালাইবার রাস্তা দাঁড়াও। হালার পো তোমার আমার বাগানে এসে গভীর রাতে আম চুরি করবার? এই নাও ঠেলা সামলাও। কথাটা বলেই না বলতেই কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই শীর্ষ চওড়া পশ্চাদেশে চপাট করে এক বিরাট বাঁশের কঞ্চির আঘাতে এসে আছড়ে পড়ল। আস্তে নয়, একেবারে বুড়ো সগির আলীর পুরো গায়ের সমস্ত শক্তি দিয়ে আছড়ে মারা হলো সেই বাড়ি। আউস! জীবনের প্রথম এমন অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত শারীরিক আক্রমণ। জাদরেল মেজর শীর্ষ কারদারের কটু মুখ হতে চরম ব্যথাতুর ও সকরুণ এক শব্দ ছিটকে বের হয়ে এলো। কিন্তু ক্ষেপাবিদ্ধ সগির আলীর সেসব কোনো ভাবমূর্তি তোয়াক্কা না করে টানা একের পর এক মোটা পাঁচটা শক্ত সপাটে বাঁশের সপাসপ আঘাত এনে বসল দেশের সেরা তুখোড় আর্মি অফিসারের শিষ্যর পশ্চাদম্ভে। গাছের ডাল থেকে চোখ দুটো মস্ত বড় বড় করে পুরো নিজের স্বামীকে মোরের বুড়োর হাতে পশ্চাদশে বাঁশ খেতে দেখে হতভম্ব স্তম্ভিত হয়ে গেল মেঘ। শিষ্য চাইলে এক সেকেন্ড বুড়ো সগির আলীকে কাবু করে ফেলতে পারত, কিন্তু ও জানে পরিচয় জেনে এলেই সামনে মেঘের নাম জড়াবে, বাড়ির লোক জানবে, আর মেঘ চরম বিপদে আর লজ্জায় পড়বে। তাই নিজের সেই আর্মি ইগো আর সম্মান বিসর্জন দিয়ে কেবল নিজের ভালোবাসার মানুষটার নিরাপত্তার কথা চিন্তা করেই সে নীরব কষ্ট সহ্য করছিল। গাছের ওপর দাঁড়িয়ে দৃশ্যটা দেখে মেঘ কিন্তু আর আগে পিছে কিচ্ছু ভাবল না। নিজের স্বামীর গায়ে এমন একের পর এক বাঁশের বাড়ি পড়া দেখে ওর ভেতরের কালিনী রূপটা জেগে উঠল। ও তড়িঘড়ি কোমরে গোজা ছোট টসটা হাতে নিল, মাথায় দ্বিগল কুন্তল রাশির শক্ত বাঁধনটা এক ঝটকায় খুলে পিঠময় অবাধ্যের মতো সরিয়ে দিল। চোখের কোটরে থাকা গাঢ় কাঁচা কাজল আঙ্গুল দিয়ে একটানে গালে লেপটে দিয়ে পুরো চেহারায় ভৌতিক রূপান্তর ঘটালো। তারপর টসটা নিজের থুতনির নিচে জ্বালিয়ে এক বিটকেলো হিমশীতল হাসিতে কেঁপে উঠল। ও সগির রে, ভালো আছোস নি রে আব্বা? গুটগুটে আধারে আচমকা কোনো পেতনির মতো ফ্যাসফ্যাসে ও বিকট গলা শুনতে পেয়ে শূন্যে ওঠানো সগির আলী বাস ধরা হাতটা মাঝপথে জমে কাঠ হয়ে গেল।
নিচে দাঁড়িয়ে কষ্টে কোঁকড়াতে থাকা শিশু চমকে মুখ উঁচিয়ে চাইল। গাছের একদম মগডালে আবছায়ায় সাদা চুড়িদার পরা অচেনা নারীর ভয়াল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখল ও। বাতাসের তোড়ে ওর ওড়না ডানার মতো উড়ছে। সগির আলীর থরথর করে কাঁপতে থাকা পুরো দেহটা অমন ভুতুড়ে ডাক শুনে বরফ হয়ে এলো। সে তোতলাতে তোতলাতে শুধালো, কেডা আপনি? গাছের ওপর থেকে মেঘ টর্চের আলো নিজের লেপ্টে থাকা ভুতুড়ে মুখে রেখে গলার স্বর আরও নারকীয় করে শোনালো, তোর জন্মদাত্রী মা মারহুমা কমলা বিবিরে নিজের আপনার আম্মাজানরে চিনবার পারে নাইক্কা? আব্বা বহু বছর আগে পরপারে পাড়ি দেওয়া নিজের মা মরহুমা কমলা বিবির নাম শোনা মাত্রই সগির আলীর বুকের কলিজা ধরাস করে নিচে নেমে এলো। চোখ দুটো ছানাবড়া হয়ে গেল ওর। আতঙ্কে চিৎকার করে উঠল, নিশি আইছে রে, ওরে বাবা গো, নিশি ডাকছে। এই যে পোলা, ও পোলা। নিজের বাস খাওয়া সঙ্গীকে বাঁচানোর আশায় পাশে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। শিষ্য আগেই চতুরতার সাথে আধারে আড়াল হয়ে গেছে, আর অন্ধকারের কারণে সগির আলী ওকে এতক্ষণ চেনার সুযোগও পায়নি। পাশের চওড়া ছেলেটাকে এক লহমায় গায়েব হতে দেখে সগির আলী ভেতরের ভয় এবার হাজার গুণে বেড়ে গেল। ও আবার তোতলাতে তোতলাতে গাছের পানে দৃষ্টি স্থির করতেই চোখ ছানাবড়া হয়ে গেল। গাছের ডাল বেয়ে রক্তচক্ষু মেলে এক বিকট মরহুমা কমলা বিবি যেন শটান ওর দিকে এগিয়ে আসছে। ওর ভয়াল রক্তবর্ণ মুখশ্রী একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখন। সগির আলী 2 পা পিছিয়ে বুক চেপে ধরে উল্টো দিকে পালাতে চাইল, কিন্তু মেঘও ততক্ষণে গাছের ডাল থেকে টপ করে নিচে লাফিয়ে নেমে এসে এক্কেবারে ভূত হয়ে সগির আলীর মুখের ওপর এসে থাবা বাড়ালো। গুটগুটে রাতে সাদা পোশাকে নিজের মৃত মায়ের অমন ভয়াল ও রক্তহিম করা অবয়ব একদম চোখের সামনে দেখে আর নিতে পারল না সগির আলী। চোখ দুটো উল্টে ওখানে ধপাস করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মেঘ টর্চটা নেভাতে নেভাতে লুটিয়ে পড়া বুড়োর দিকে তাকিয়ে এক গা জ্বালানো ভঙ্গি করে বলে উঠল, স্লা শয়তান বুইরা, মারছিলি আমার জামাইরে বাস, মর এনে এয়া ঠান্ডা মাটিতে পইরা। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।